হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে এক্সপোর্টের মধ্যে ইজিএম নিয়ে। রিসেন্ট গত মাসে, গত মাসের আগের মাসে বা গত মাসে যখন আমি আমাদের যে অডিট হোসেন ফরহাদ চার্টার্ড অ্যাকাউন্টস অডিটে গেলাম, তখন তারা আমাকে বলছিল, সানি ভাই আপনার সমস্ত ফাইলগুলো ওকে আছে, জাস্ট আমাদের 7টা ফাইলের বা 6-7টা শিপমেন্টের ইজিএম এনে দিবেন। তো তখন আমি জানতাম না ইজিএম জিনিসটা কি। তো আমি সাথে সাথে সিএনএফ কে ফোন দিলাম যে ভাই ইজিএম চাচ্ছে তারা, কয়েকটা শিপমেন্টের ইজিএমটা কি। তো তখন তারা বললো, সানি ভাই 2023 সালের অক্টোবরের পর থেকে যত শিপমেন্ট গেছে বাই এয়ার আমাদের, তো এই সব প্রত্যেকটা শিপমেন্টের ইজিএম কালেক্ট করার জন্য বলা হয়েছে বা ইজিএম এর কপি বের করা যাবে অনলাইনের মাধ্যমে। কিন্তু এর আগের যে শিপমেন্ট গুলো গেছে ওগুলাতে ইজিএম এর কপি বের করা যাবে না। তো তখন আমি অডিটকে বললাম যে ওই 6-7টা শিপমেন্টের মধ্যে কয়েকটা শিপমেন্টে দিতে পারবো, যেগুলো ইজিএম কপি দিতে পারবো, কিন্তু এর আগের গুলো শিপমেন্ট তো 2023-এর আগের, ওগুলো পারবো না। বললো ভাই যে কয়টা আছে ওগুলো দেন। তো তখন আমি সাথে সাথে সিএনএফ কে ফোন দিলাম, সিএনএফ কে বললাম ভাই জিএম কপি গুলো দেন। তো তারা আধা ঘন্টা সময় নিছে। আধা ঘন্টা আমি তাদেরকে আমার বিল অফ লেডিং নাম্বার বা সি নাম্বারটা দিছি। তারা সাথে সাথে আমাকে 3-4টা ইজিএম বের করে দিছে, বাকিগুলো অনলাইনে হয় নাই। এই ইজিএম কপিগুলো আমি যখন অডিটে দিলাম, তারা তারপরের দিনই আমাদেরকে আমার অডিটের ফুল ফাইলটা ছেড়ে দিছে। এখন ইজিএম জিনিসটা কি, এটা সম্বন্ধে আমি ওয়াকিফাল ছিলাম না। আমি একটু রিসার্চ করে যেটা পেলাম, ইজিএম হচ্ছে, যেটা আমি নেটে দেখলাম যে ইজিএম হলো এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট। এটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট যা শিপিং লাইন বা এয়ারলাইন কাস্টমসকে জমা দেয়। এতে উল্লেখ থাকে যে কোন কোন পণ্য কার্গোর মাধ্যমে বা জাহাজে বা বিমানের মাধ্যমে রপ্তানি হয়েছে, ওটা এয়ারলাইন্স এটা কাস্টমসকে দিয়ে থাকে। এয়ারলাইন্স এই কপিটা দেয় এবং এয়ারলাইন্সের সমস্ত ইনফরমেশন থাকে। যখন আপনার পণ্য বাংলাদেশ থেকে বিদেশে পাঠানো হয়, তখন সেই সমস্ত পণ্যের তালিকায় একটি কাস্টমসকে জানানো হয়। তো যখন পণ্য বাংলাদেশ থেকে বিদেশ পাঠানো হয়, তখন সেই পণ্যের সব তথ্য একটি তালিকায় কাস্টমসকে জানানো হয়। তো ইজিএম এ সাধারণত কি কি থাকে, যদি আমি ইজিএম এর কপিটা আমার কাছে, আমার মোবাইল চুরি হয়ে চলে গেছে, আমি কপিটা দিতে পারতাম। ইজিএম এর কপির মধ্যে আমি নিজে দেখছিলাম থাকে হচ্ছে এক্সপোর্টারের নাম, কনসাইনি, বায়ারের নাম, বিল অফ লেডিং বা এয়ারওয়ে বিল নাম্বার, পণ্যের নাম, পণ্যের পরিমাণ, কন্টেইনার নাম্বার থাকে যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং কোন জাহাজ বা ফ্লাইটে গেছে। এটা আমি দেখছিলাম যে আমাদের যে যে এয়ারলাইন্স গেছে প্রত্যেকটা এয়ারলাইন্সের এয়ারলাইন নাম্বার ছিল, লাইক EK585 বা BG353, এরকম নাম্বারগুলো ছিল। তো ইজিএম গুরুত্বপূর্ণ কেন, এটা যদি আসি, তো কাস্টমস নিশ্চিত হয় যে পণ্য সত্যি বিদেশে রপ্তানি হয়েছে কিনা বা দেশ থেকে বের হয়েছে কিনা, এটা কনফার্ম হওয়ার জন্য ইজিএম খুব ইম্পর্টেন্ট। এক্সপোর্টার ক্যাশ ইনসেন্টিভ, অন্যান্য সুবিধা পাওয়ার, যেমন আমাদের ইনসেন্টিভের ফাইলের ক্ষেত্রে ইজিএমটা খুব দরকার ছিল। ব্যাংক এবং সরকার এক্সপোর্ট রেকর্ড হিসাব করে, তো এটার জন্য ইজিএম হলো খুবই ইম্পর্টেন্ট। তো ইজিএম এর কপি এখন রিসেন্ট আপনি যদি 2025-24-এ যদি শিপমেন্ট করে থাকেন, তবে নিশ্চয়ই এয়ারলাইন্স আপনাকে ইজিএম এর কপি দিবে। আমার কথা, এখন আপনি ইজিএম এর কপিগুলো কালেকশন করে রাখতে হবে পরবর্তী সুবিধার জন্য। আর ইজিএম, ইএক্সপি, বিল অফ লেডিং, এই তিনটার পার্থক্যের মধ্যে যদি আসি, ইএক্সপি তো আমরা জানি, ইএক্সপি এর মধ্যে সাধারণত পুরো ব্যাংক থেকে যেটা ইস্যু করা হয়, যেটার মধ্যে আপনার কেজি দেওয়া থাকে, ডলার দেওয়া থাকে, বায়ারের নাম দেওয়া থাকে, প্লাস ওভারঅল এইচএস কোড সমস্ত কিছু দেওয়া থাকে। ঠিক তেমনি ইজিএম এর মধ্যে ইএক্সপি এর মধ্যে থাকে, ইজিএম এর মধ্যে থাকে যেটা আমি বলছি। আর বিল অফ লেডিং যেটা আছে, বিল অফ লেডিং হতেছে এটা ইনসেন্টিভের ফাইলে লাগে এবং কাস্টমস থেকে দেয়। এক্সপোর্টার নাম, ইম্পোর্টার নাম, পণ্যের নাম, ওজন, কন্টেইনার নাম্বার, কোন জাহাজে যাচ্ছে, এবং এটা হচ্ছে প্রুফ অফ শিপমেন্ট। আমরা সবাই জানি এটা ছাড়া কোনো শিপমেন্টের কোনো প্রুফ হয় না। বেসিক্যালি এটাই হইতেছে যে ইজিএম কপিটা, যে আপনার যখন হবে তো ইজিএম কপিটা অবশ্যই নেবেন। বাকি আমাদের একটা ফেসবুক নতুন আমরা একটা চ্যানেল ফেসবুক পেজ খুলছি, ওই পেজের মধ্যে অ্যাড হয়ে থাকতে পারেন। ওটার মধ্যে রেগুলার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, এক্সপোর্টেবল প্রোডাক্ট নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা তো কম, লেখালেখি করা শুরু করবো বা টুকটাক আলোচনা করার চেষ্টা করবো। আর এক্সপোর্টের ক্ষেত্রে আমরা যেটা বলতে গেছিলাম, যে আরেকটা জিনিস, একটা ইস্যু নিয়ে রিসেন্টলি আমি ফেস করছি। অনেকে দেশের বাইরে, ঢাকার বাইরে থেকে অনেকে ট্রেড লাইসেন্স, টিআরসি এগুলো সবকিছু করছেন, বাট যখন এই ঢাকার কোনো ব্যাংকে এগুলো জমা দিচ্ছেন, তো এগুলো নিচ্ছে না। এটাই নিয়ম। ঢাকার ব্যাংকের মধ্যে আপনার যদি ঢাকার এয়ারপোর্ট থেকে এক্সপোর্ট করতে হয়, তবে আপনার সমস্ত ডকুমেন্ট ঢাকায় থাকতে হবে বা ঢাকার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি ঢাকা থেকে এক্সপোর্ট করতে পারবেন। নতুবা আপনি যেই জেলা থেকে সমস্ত ডকুমেন্ট করবেন, ওই জেলা থেকে এক্সপোর্ট করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।